আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের শেষ পর্ব। আর হ্যাঁ, আমি এখনো পুরোপুরি সুস্থ না, এজন্য ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতুল কেবিনের বাহিরে পায়চারি করছে। এমন সময় ইসি চলে আসে। ও দেখে রাতুল পায়চারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। রাতুল বলল, ম্যাম আপনি কখন এলেন? ইসি বলল, এই মাত্র। আদি কেমন আছে? রাতুল বলল, স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা না বলে কেবিনের ভেতরে চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ইসিকে ভেতরে ঢুকতে দেখে ডক্টর বললেন, আরে ম্যাম আসুন। ইসি বলল, আদি কেমন আছে এখন ডক্টর? ডক্টর বলল, আগের থেকে ভালো। ঘুমের ইনজেকশন পুশ করা আছে, তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সেরে উঠবেন। ইসি বলল, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বলল, দ্যাটস মাই ডিউটি ম্যাম। ইসি মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। ডক্টর বলল, ম্যাম আমি এখন আসি। ইসি বলল, ওকে। ডক্টর বলল, আপনি আছেন এখন এখানে? ইসি বলল, হুম। ডক্টর বলল, ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়। নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হয় কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। ইসি বলল, চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ডক্টর বলল, ওকে ম্যাম। বলে ডক্টর বেরিয়ে যান। ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে। আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম, তাহলে জানি না আমি আর কোনোদিন জানতে পারতাম কিনা যে তুই আমাদের হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি তুই ওঠ। দেখ, কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি, অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিট, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব, একসঙ্গে আসামিকে ধরবো। ইসি একাই পাগলের মতো বকতে থাকে এসব। ইসি এখনো আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ইসি বলল, হ্যালো, কে বলছেন? অপর পাশের কথা শুনে ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাহিরে এসে রাতুলকে পায় না। তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায়। নার্স মহিলাটি জানায় রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ইসি বলল, ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। নার্স বলল, ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে কারো কল চলে আসায় সে ইসিকে কিছু বলার সময় পায়নি। ফোন কানে নিয়ে ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই। আদি একা শুয়ে আছে বেডে। রাতুলকে যেখানে যেতে বলা হয় রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সেখানে, কিন্তু এখানে কেউ নেই, খালি নিস্তব্ধ জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেট থেকে ফোন বের করে ফোন আসা নাম্বারে ট্রাই করতে থাকে, কিন্তু নাম্বারটি বন্ধ। সে পড়ে যায় মহাচিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। রাতুল বলল, সর্বনাশ। রাতুল ইতোমধ্যে বুঝতে পারে এটা কারো চাল, ওকে হাসপাতাল থেকে বের করার জন্য। রাতুল ফোনটা নিয়ে কাউকে কল করতে যাবে, তার আগেই মাথায় ভারী কিছুর আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ করার জন্য রাতুলকে ফোন দেয়। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়। বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে অগ্নি বলল, কি ব্যাপার স্যার, চিন্তিত মনে হচ্ছে আপনাকে? সুজন বলল, রাতুল ফোন তুলছে না, টেনশন হচ্ছে খুব। নীরব বলল, স্যার ইশিতা জামানকে একটা কল করে দেখুন, কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয়, ও জানায় উনি নাকি গেছেন হাসপাতালে। সুজন বলল, গুড, আমি ট্রাই করে দেখি। সুজন অনেকবার ইসিকে ট্রাই করে, কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্তি আর চিন্তার ছাপ ফুটে ওঠে সুজনের মুখে। আয়াস বলল, কি ব্যাপার স্যার? সুজন বলল, ইশিতার ফোনও একই অবস্থা। অগ্নি বলল, মানে? সুজন বলল, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নীরব, অগ্নি তোমরা এদিকটা দেখো, আমরা আসছি। আয়াস বলল, লেটস গো। দুজন বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে আদি এখন একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভেতরে আসতে বলে। সেই লোকটি ভেতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দেয়। এদিকে সুজন আর আয়াস দুজনেই বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ অনেকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে এসে কাউকে দেখতে পায় না কেবিনের বাহিরে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় দুজন। আর ভেতরে যা দেখে তা দেখে দুজনেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শোয়ায়। সুজন ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। সুজনের চিৎকারে ডাক্তার দৌড়ে এসে কেবিনে ঢুকলে আয়াস ডাক্তারের কলার চেপে ধরে। আয়াস বলল, কোথায় থাকেন আপনারা? ডাক্তার বলল, সরি স্যার। সুজন বলল, হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন কি হতে পারত যদি আমরা সময়ে পৌঁছাতে না পারতাম? ডাক্তার বলল, প্লিজ আমাকে একটু দেখতে দিন। বলে ডাক্তার এগিয়ে যায় আর দুজন নার্স এসে ডাক্তারকে সাহায্য করে। আদিকে ঠিক করে শোয়ানোর পর আদি বলল, সুজন শান্ত হ। অনেকটা হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আদি। নিজে নিজে আবার উঠে বসার চেষ্টা করতে থাকে সে। ডাক্তার বলল, প্লিজ স্যার উঠবেন না। ডাক্তারের কথা
কথা শুনে আয়াস আবারও রেগে যায় ডাক্তারের উপর। আয়াস বলল, এতটা দায়িত্বহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকায়। সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আয়াস ফোন বের করতে যাবে, তখনই হাত ধরে ফেলেন ডাক্তার সাহেব। ডাক্তার বলল, প্লিজ স্যার, এমন কিছু করবেন না। সুজন বলল, করবে না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারত বুঝতে পারছেন? ডাক্তার বলল, স্যার আমি। সুজন বলল, একদম চুপ, আপনার কোনো বাহানা আমি শুনতে চাই না। আদি বলল, থাম সুজন। আয়াস, শান্ত হও। আয়াস বলল, কি বলছেন স্যার? আদি বলল, সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। সুজন বলল, হতে পারতো। আদি এভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। সুজন বলল, কে এসেছিল ভেতরে? আদি বলল, চিনতে পারিনি, আমার চোখ মেলতেই দেখতে পাই আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। সুজন বলল, ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। সুজন বলল, ধস্তাধস্তি মানে কি? এখানে এত সব কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা কিছু টের পাননি? ডাক্তার বলল, স্যার এখানে তো একজন নার্স দায়িত্বে ছিলেন। আয়াস বলল, কোথায় সে? তারপর পুরো হাসপাতালেও সেই নার্সকে খুঁজে পাওয়া যায় না। আদি বলল, বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যে হাসপাতালে বাড়ির লোক পৌঁছে যায়। সবাই বেশ উত্তেজিত। ডাক্তারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। সুজন বলল, অবাক হওয়ার কিছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে থাকে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না, আর আদিও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। বাবা কিছু বলতে যাবেন তার আগেই সুজন বলে, রাতুল এবং ঈশিতার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুজন কথাটা আয়াসকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আদি বলল, কি হয়েছে? সুজন বলল, তেমন কিছু না। আদি বলল, দেখ, মিথ্যে বলিস না। আয়াস বলল, স্যার প্লিজ উত্তেজিত হবেন না, আমি বলছি। আয়াস আদিকে সবটা খুলে বলে। আদি বলল, কি বলছো কি তোমরা? দুজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না আর তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করছো না? সুজন বলল, তুই তো এতদিন সুস্থ ছিলি না। আদি কিছু না বলেই হাতের স্যালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়। বাবা বলল, আদি কি করছিস তুই বাবা? আদি বলল, প্লিজ আমাকে যেতে হবে। ভাইয়া বলল, ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না। এর মধ্যে আদির মা আর নিশি দুজনেই ভেতরে ঢুকে। ওরা আসেনি আগে। মা বলল, কি ব্যাপার আদি, কোথায় যাচ্ছিস বাবা? আদি বলল, এখন সময় নেই, আমি আসছি। সবাই অবাক হয়ে ওর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুজন আর আয়াস দুজনেই পেছনে দৌড়ে বেরিয়ে যায়। সুজন বলল, আদি কোথায় যাবি তুই? আদি বলল, ওদের খুঁজতে যাব। আয়াস বলল, কোথায় খুঁজবো স্যার? আদি বলল, ওদের ফোন ট্র্যাক করতে থাকো। সুজন বলল, আমি কন্ট্রোল রুমে ফোন করছি। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোনো খোঁজ পায় না। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুতি নিয়ে নিয়েছেন দেশের বাহিরে যাওয়ার। চৌধুরী বলল, রাফসান এখন তো চলো, না হলে আর রক্ষে থাকবে না। রাফসান বলল, আমি যাব না, ওই আদিবাল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভেতরে ঢুকে আসে। সে বলল, স্যার সর্বনাশ। চৌধুরী বলল, কি? সে বলল, স্যার আদি সুস্থ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে সে কথাটি বলে। রাফসান লোকটির কথা শুনে গিয়ে ওর কলার চেপে ধরে। রাফসান বলল, হতে পারে না, আদি কিছুতেই ঠিক হতে পারে না। চৌধুরী বলল, রাফসান এখনই আমাদের বের হতে হবে, ফার্স্ট। সে বলে, স্যার এয়ারপোর্টে ওরা ঘেরাও করে রেখেছে। চৌধুরী বলল, হোয়াট? রাফসান বলল, ডোন্ট ওয়ারি ড্যাড। চৌধুরী বলল, বলছো কি তুমি? রাফসান বলল, আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে ওরা। চৌধুরী বলল, মানে? রাফসান বলল, ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফসানের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকেন। রাফসান বলল, ড্যাড লেটস গো। চৌধুরী বলল, এয়ারপোর্ট এখন সুরক্ষিত না, কি করে যাব আমরা? রাফসান বলল, চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এদিকে আদিরা তিনজন মাঝপথে ওদের গাড়ি থামিয়ে দেয়, যদিও গাড়িটি থামানো হয় আদির ইশারায়। সুজন বলল, কি ব্যাপার, এখানে গাড়ি থামালি কেন? আদি বলল, তোরা এয়ারপোর্টে চলে যা। সুজন বলল, মানে? আদি বলল, এত কথা বলিস না, তোরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে যা। এই বলে ওদের গাড়ি থেকে নামিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ওরা দুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। চোখের পলকে আদির গাড়িটি উদাও হয়ে যায়। সুজন একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন পৌঁছে দেখে আগে থেকে অগ্নি, নীরব এবং পুলিশের বেশ কিছু অফিসার সহ আরো অনেক সদস্য রয়েছে। সুজন বলল, কি অবস্থা? নীরব বলল, স্যার সবকিছু এখনো কন্ট্রোলে আছে আমাদের। সুজন বলল, ওরা এখনো আসেনি? অগ্নি বলল, নো স্যার। সুজন বলল, ওকে। ওদের কথার মাঝখানে কেউ ওদের ডাকে আর সবাই দৌড়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। আয়াস বলল, আসছে স্যার। সুজন বলল, ওদের এখানেই আটক করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওদের কিন্তু নিজেদের ফ্লাইট আছে, যে কোনো সময় আমাদের ফাঁকি দিতে পারে। কিছুক্ষণের মধ্যে চৌধুরীরা এয়ারপোর্টে পৌঁছে যায় আর তখনই ঘিরে ধরে চারদিক থেকে পুলিশ এবং আর্মিরা। সুজন বলল, ইউর গেম ইজ ওভার স্যার। চৌধুরী বলল, হু আর ইউ? সুজন বলল, সেটা পরেই টের পাবেন। রাফসান বলল, ওয়েট অফিসার। রাফসানের কথা
কথা শুনে চমকে যায় সবাই। রাফসান বলল, প্লিজ একটু অপেক্ষা করেন। কথাটা বলে পকেট থেকে কিছু একটা বের করে দেখায়, যা দেখে সবাই আটকে ওঠে। নীরব বলল, স্যার এখন কি করব আমরা? সুজন বলল, বুঝতে পারছি না। রাফসান বলল, হেই অফিসার, হারি আপ। সুজন শুধু চোখটা পাকিয়ে তাকায় রাফসানের দিকে। এর মধ্যে এয়ারপোর্টের ভেতরে কারো প্রবেশ ঘটে, যা দেখে একজন ছাড়া বাকি সবাই অবাকের চরম সীমায় গিয়ে হোঁচট খায়। রাফসান বলল, বাহ, এসে গেছে আমাদের নাটের গুরু। হাসপাতাল থেকে উঠে সোজা এখানে চলে এলি মরতে? আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনেই যাচ্ছে, কোনো কথা বলছে না। রাফসান গিয়ে আদির সামনে দাঁড়ায়। রাফসান বলল, মিস্টার আদিব কেমন আছেন? আদি বলল, আলহামদুলিল্লাহ। আপনি? রাফসান বলল, খুব ভালো, তবে এখন আরো ভালো থাকবো। ওদের দুজনের এইরকম ব্যবহারে উপস্থিত সবাই ভেবাচেকা খেয়ে যায়। আদি বলল, কোনো না কোনো একটা দিক থেকে আপনি আমার বেয়াই হন। রাফসান বলল, তা তো বটেই। সুজন বলল, আদি ব্যাপার কি? আদি এবার অট্টহাসিতে ভেঙে পড়ে, তার সাথে রাফসান নিজেও। দুজনের হাসি দেখে এখানে সবাই হতবাক। চৌধুরী বলল, রাফসান কি হলো তোমার? আদি বলল, আহ আঙ্কেল। কাকে রাফসান বলছেন বলুন তো? চৌধুরী বলল, মানে? সুজন বলল, এই আদি কি বলছিস এসব? আদি বলল, ইয়েস ব্রো। নীরব বলল, স্যার ঠিক আছেন আপনি? আদি বলল, আমি একদম ঠিক আছি। সুজন বলল, তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস? রাফসান চৌধুরী, রৌফ চৌধুরীর ছেলে। আর রৌফ চৌধুরীকে তা তো তোর জানাই আছে। আদি বলল, আমি জানি সবটাই, কিন্তু তোরা জানিস না। সুজন বলল, মানে? আদি রাফসানের দিকে ইশারা করে বলল, আমি বলবো নাকি তুমি বলবে? সুজন বলল, ও বলবে মানে? তুই কি বলছিস আদি? রাফসান বলল, আমি বলছি, আপনারা আমাকে যা ভাবছেন আমি সে নই, তবে যাকে ভাবতেও পারছেন না আমি সে। আয়াস বলল, ওয়েট, আরে ভাই তুমিও তো কনফিউজড করে দিচ্ছ আমাদের। রাফসান বলল, আসলে আমার নাম আমান। নাম শুনে এখানে উপস্থিত সবাই আকাশ থেকে পড়ে। চৌধুরী বলল, কি বলছো এসব তুমি রাফসান? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আদি বলল, না, ও একদম ঠিক আছে, ওর নাম আমান। সুজন বলল, আমি কিছু বুঝতে পারছি না আদি, কি সব যাতা বলছিস? সুজনের কথার মাঝখানে চৌধুরী সাহেব এসে আমানের কলার চেপে ধরে। সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে যান দুজনকে। সুজন বলল, আদি প্লিজ আমাদের বিষয়টা খুলে বল, তোর পায়ে পড়ি। এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়ে যায়। ভাবি বলল, ভাইয়া তুই এখানে? ভাইয়া বলল, এ কি আমান, তুমি কবে ফিরলে আর এখানেই বা কি করছো? ভাবির রিয়াকশন আর ভাইয়ার কথা শুনে সবাই আরেক দফা শক খায়। নীরব বলল, এখানে কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না স্যার। আদি বলল, ওর নাম আমানুল্লাহ, আমাদের ডিপার্টমেন্টেরই একজন। ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে, কিন্তু এত বছর ও বিদেশে শান্তিরক্ষা বাহিনীতে ছিল। আচ্ছা সুজন, তোর মনে আছে আমি বেশ কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিলাম একটা কাজের জন্য? সুজন বলল, আদি বলল, আমানের সাথে আমার তখনই দেখা হয় আর পরিচয় হয়। ভাবি বলল, ভাইয়ার সাথে তোমার পরিচয় আগে থেকেই ছিল? আদি বলল, ভাবি বলল, কই, ভাইয়া তো আমায় কিছুই বলেনি। আদি বলল, আমি বারণ করে রেখেছিলাম। সুজন বলল, আদি আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। অগ্নি বলল, স্যার দুটো মানুষ একরকম কি করে হতে পারে? আদি বলল, আমারও আশ্চর্য লেগেছিল প্রথম, কিন্তু আমার মনে পড়ে কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয়, আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি। সুজন বলল, কিভাবে কি করলি? আদি বলল, বলছি, রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল তখন ওই রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে। ভাইয়া বলল, তারপর? আদি বলল, তারপর আমার মনে পড়ে আমানের কথা। আমি সঙ্গে সঙ্গে ফাইল ঘেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি। আসল রাফসানকে কমায় রেখেই আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই। আমাদের কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায়। কিন্তু হ্যাঁ, আমি হাসপাতালে থাকার পরও রাজন আর আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে যায়। সুজন বলল, প্ল্যান অনুযায়ী সব করে মানে? আয়াস বলল, স্যার আজ তাহলে আপনার উপর কে আক্রমণ করেছিল? আদি বলল, কেউ না, এটা পুরোটাই আমার একটা প্ল্যান ছিল। সুজন সহ বাকি সবাই একই প্রশ্ন করে বসে। আদি বলল, এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম, তবে আমার জ্ঞান 18 ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল। ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে, এর জন্যই ডক্টর কিছু বলেনি। আদির কথা শুনে কার কি রকম রিয়াকশন আপনারা আশা করি বুঝে গেছেন। বাবা বলল, আচ্ছা আসল রাফসান কোথায়? আমান বলল, সে এখনো কোমায় রয়েছে।